সরকারি জায়গায় বাড়ি করেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। হাসিনা মোদি বৈঠক, আন্তদেশীয় সড়কে দীর্ঘমেয়াদী সুফল বাংলাদেশের। কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। আরও মারাত্মক হয়ে উঠছে করোনা ভাইরাস, শঙ্কা বিশেষজ্ঞদের। এটি নিউজ দেখছেন, 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। ওয়াসার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দুদকের অনুসন্ধানে বের হয়ে এসেছে এ তথ্য। বিস্তারিত দেখুন তাহিদ সৌরভের এক্সক্লুসিভ রিপোর্টে। ভবনের একপাশে বিখ্যাত ইংরেজি স্কুল আগা খান, অপর পাশে ইন্টারন্যাশনাল হোপ বাংলাদেশ। রাজধানীর অভিজাত এলাকা উত্তরা 4 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের এই বাড়িটি একেরে। গত কিছুদিন ধরে অনেকের কাছে আলোচনার বিষয় এই বাড়ি। এর পিছন দিকে ওয়াসার উত্তরা 4 নম্বর পানির পাম্প। এই ভবনটি তৈরির আগেও এই পাম্পের জায়গা ছিল অনেক বেশি, তবে ভবনের পেছন দিকের অংশে দখল হয়েছে ওয়াসার জমি। আমি যখন দেখছি তখন এগুলা খালি ছিল, পরবর্তীতে এখানে যখন বিল্ডিংগুলো হয় তখন আমি দেখিনি আর কি। এখন এসে দেখি যে এখানে বিল্ডিং হয়েছে, শুনি যে উনি আমাদের কিছু জায়গা নিছে। এলাকাবাসী জানিয়েছেন আলোচনায় থাকা এই বাড়িটি সাবেক প্রধান বিচারপতির। ওনার নামে নাকি মামলা হয়েছে, উনি এখন বাইরে থাকে, এখন এখানে অন্য লোক থাকে আর কি। এস.কে. সিনহা সাহেবের বাসা কিন্তু আমি জানি, কিন্তু এখানে তার সাথে দেখা হয় না। আমি আসার পর ওনার ভাইপোরা ভাইবোটা এখানে থাকতেন, কিন্তু উনি আসার পর এবার চলে গেছে কেন তাই জানি। সাবেক প্রধান বিচারপতির সম্পদের খোঁজ চলছে দুদকের। উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান যার অনুসন্ধান কর্মকর্তা। এরই মধ্যে বহু তথ্য হাতে পেয়েছে দুদক। তিনি ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে এই প্লটটি রাজুক থেকে অনুমোদন করান এবং এর অর্থ তিনি নিজেই পরিশোধ করেন। এটি সেক্টর 8 রোড নম্বর 6 বাড়ি নম্বর 1/A। তার ভাই নরেন্দ্র কুমার সিনহার আর্থিক সঙ্গতি ছিল না এই প্লট খরিদ করার এবং বাড়ি করার। এখানে 6,35,37,760 টাকার অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করেছেন। 2016 সালে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনের অবৈধ ঘোষণার মধ্য দিয়ে আলোচনায় আসেন সাবেক প্রধান বিচারপতি। 2017 সালে দেশত্যাগ করেন তিনি। এর আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তার সহকর্মী অপর বিচারপতিরা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। 2019 সালে করা সে মামলায় বলা হয়েছিল তিনি 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন ফার্মার্স ব্যাংকের মাধ্যমে। এই মামলায় সিনহা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল। এবার এস.কে. সিনহার সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর সেই সম্পদ অনুসন্ধানে তারা উত্তরার এই 10 তলা বাড়িটি খুঁজে পেয়েছেন। উত্তরা থেকে তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। হাসিনা মোদি বৈঠক যতটা না অর্থনৈতিক তার চেয়েও বেশি রাজনৈতিক কূটনৈতিক বলে মনে করছেন দেশের অর্থনীতি বিশ্লেষকরা। তবে তাদের মতে আন্তদেশীয় সড়কের পরিকল্পনায় দীর্ঘমেয়াদী সুফল পাবে বাংলাদেশ। 2020 খ্রিস্টাব্দে বছর জুড়ে রেল রুট দিয়ে বাণিজ্য, প্রতিবেশী ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন, ব্যাপক বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যার পুরনো ইস্যুর সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা সংকট ও করোনা টিকা প্রাপ্তি। শীর্ষ নেতৃত্বের বৈঠকে এসব ইস্যুর সমাধানের কৌশল নিয়ে দেশের মানুষের আগ্রহের কমতি নেই। সবাই খোঁজে লাভ ক্ষতির সমীকরণ। এটার তাৎপর্যটা পলিটিক্যালি বেশিরভাগ আমি বলবো। এখানে দুটো জিনিস উল্লেখযোগ্য। একটা তো হচ্ছে যে স্বাভাবিক বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক তো সবসময় অর্থনৈতিক ভাবে আছে, সেটা আছে, কিন্তু সেটা কিছুটা ড্রিফটেড অ্যাপার্ট হয়ে গেছিল, মানে সরে যাচ্ছিলাম আমরা পরস্পরের কাছ থেকে। এটার মূলত আমি বলবো যে ভারতেরই কিছু ভ্রান্ত নীতি ঘোষণা, সেটার কারণে ভারতও একটু আমাদেরকে একটু খুশি করার জন্য কিছুটা তৎপরতা ইদানিংকালে দেখাচ্ছে।
৫৫ বছর ধরে বন্ধ থাকা চিলাহাটি হলদিবাড়ি রেল রুট উদ্বোধনের পর বৃহস্পতিবার এই ভার্চুয়াল বৈঠককে ঘিরে নতুন আলোচনার ইস্যু থাইল্যান্ড, মিয়ানমার, ভারতের আন্তদেশীয় সড়কে বাংলাদেশের অন্তর্ভুক্তি। আমার তো মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। বড় পরিসরে আমরা যদি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আমরা যদি সংযোগ আরো ভালো করতে পারি, তাহলে কিন্তু এটা বাণিজ্য, বিনিয়োগ এবং আমাদের অন্যান্য যেসব আমরা পিপল টু পিপল কানেক্টিভিটি, এগুলো আমরা আরো সংযোগ বাড়াতে চাচ্ছি, সেটা একটা বড় ভূমিকা রাখতে পারবে। বর্তমানে তো আমাদের রাস্তার ব্যবস্থা আছে, এটা যেটা দরকার সেটা হচ্ছে যে বর্ডার ম্যানেজমেন্ট, অর্থাৎ বর্ডারের যদি ঝামেলাটা আমরা কমাতে পারি তাহলে কিন্তু বাণিজ্যটা প্রসারিত হয়। তো বর্ডারে যেহেতু অনেক ধরনের কন্ট্রোল থাকে, এগুলো করে ওই ক্ষুদ্র বাজারের জন্য তখন মানুষ এখানে যেতে উৎসাহ বোধ করে না। 4টি মহাদেশের 5 শক্তি রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স ব্যাংকে বাংলাদেশকে পাশে চায় ভারত। এই ব্যাংকে যোগ দিলে কতটা লাভ আছে বাংলাদেশের? আমার মনে হয় যে অবজারভার হিসাবে বাংলাদেশ হয়তো এখন যোগ দিতে পারে। আমরা এলডিসি থেকে উত্তরণের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি, তো সেখানে কিন্তু আমাদের যে গ্লোবাল কমিউনিটির অনেক সাপোর্টও লাগবে। তো সেখানে আমাদেরকে এই বিষয়গুলিকে খুবই কৌশলী ভাবে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ প্রেক্ষাপটে আমার মনে হয় আমাদের ব্রিক্সে যাওয়া উচিত, কারণ আমাদের লক্ষ্য হওয়া উচিত মোর ইজ মেনি। অর্থাৎ আমাদের বিশ্ব ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের আমরা ফাউন্ডিং মেম্বার। আমরা ব্রিক্সেরও সাথে যোগাযোগ রাখবো, এটাই স্বাভাবিক। निमंत्रण के लिए मैं आपका धन्यवाद करता हूं। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ভাস্কর্যটির ক্ষতি সাধন হয়েছে। গতরাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় বাঘা যতীনের ভাস্কর্যটির মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় বাঘা যতীনের ভাস্কর্যটি। এর আগে গত 4 ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। অরাজক পরিস্থিতি তৈরি করে স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। সেই সাথে স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির সাহায্য চাওয়া দলটির দেউলিয়াত্বের লক্ষণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। আমরা বলতে চাই, এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। জনগণ এখন অনেক সচেতন। জনগণ তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে তারা জনগণের উপর প্রতিশোধ নিতে চায়। মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আবারও বাড়ানো হলো। পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টেলিভিশনে শ্রেণী পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে অনলাইনে। করোনার কারণে বাতিল করা হয়েছে এবছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল করে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার কারণে শ্রম বাজার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে আজ মন্ত্রী কথা জানান। মন্ত্রী জানান, রেমিটেন্সে গত বছরের তুলনায় এখনও $3 বিলিয়ন এগিয়ে বাংলাদেশ। কিন্তু এই অবস্থা কতদিন থাকবে তা নিয়ে শঙ্কা আছে। কারণ গত 8 মাসে 3,26,000 প্রবাসী কর্মী ফেরত এসেছেন। এই ধারা অব্যাহত থাকলে এবং বিদেশি জনশক্তি রপ্তানির পথ বন্ধ হলে রেমিটেন্সের ওপর প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের বেশিরভাগকেই আবারও পাঠানো হয়েছে। বিদেশ ফেরতদের সহজ শর্তে ঋণ সহ পুনরায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যটক ভিসায় ইউরোপ গিয়ে অবৈধভাবে অবস্থান কাম্য নয় বলেও জানান মন্ত্রী।
বর্তমানে যে রেমিটেন্স যে অবস্থা আছে, আমরা কিন্তু অনেক বেশি এগিয়ে আছি, কিন্তু এর সাথে নেক্সট প্রশ্ন আছে যে এই স্পিড বা এই রেমিটেন্সের আকারটা টিকে থাকবে কি থাকবে না। বাস্তব হলো যেটা, যদি শ্রমিক যাওয়া বন্ধ হয়ে যায়, সব যদি ফেরত আসে, তো নিশ্চয়ই এটা থাকবে না। করোনা প্রসঙ্গ। নিজের রূপ প্রতিনিয়ত বদলাচ্ছে করোনা ভাইরাস। বিশ্বের অনেক দেশেই পরিবর্তিত বা মিউটেশন হওয়া ভাইরাসটি আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অথচ বেশি সংক্রমিত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নেই কঠোর নজরদারি। সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নাসিয়া আফরিন। বৈশ্বিক মহামারী করোনার আক্রমণ থামছেই না। অনেক দেশেই সংক্রমণ শুরু হয়েছে দ্বিতীয় দফায়। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমের যে অঞ্চলে দ্রুত সংক্রমণ হচ্ছে, সেখানে করোনা ভাইরাসের নতুন মিউটেশন বা পরিবর্তনের প্রমাণ মিলেছে। এখন ভাইরাসটি নিজেকে বদলে নিয়ে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের মতো আরো অনেক দেশেই ভাইরাসটি দ্রুত সংক্রমণের সঙ্গে উপসর্গেও পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তন নিয়েই কাজ করছেন বিজ্ঞানীরা। কিন্তু বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে করোনা ভাইরাসের এমন পরিবর্তন রীতিমতো আতঙ্কজনক বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, করোনা সংক্রমণ কিংবা মৃতের হারের যে সমান্তরাল সূচক দেশে, সেটাকে বাড়তে দেওয়া যাবে না। তবে যুক্তরাজ্য সহ করোনা আক্রান্ত দেশগুলো থেকে প্রবাসীদের আসা নিয়ন্ত্রণ করতে না পারলে ফল হতে পারে ভয়াবহ। বাইরে থেকে যারা আসছে তাদের কোয়ারেন্টাইনটা এখন খুবই জরুরি হয়ে পড়ছে, যাতে করে তাদের মাধ্যমে কোনো সংক্রমণ এসে থাকলে সেটা যেন বাংলাদেশে আবার না ছড়ায়। তাহলে যেটা দাঁড়াবে, বাংলাদেশে একটা স্ট্রেন আছে, আরেকটা ভেরিয়েন্ট যদি তার সঙ্গে যুক্ত হয়, তাহলে আমাদের পরিস্থিতিটা আরো একটু জটিলতর হতে পারে। বিমানবন্দর থেকে আমাদের যে কোনো একটি জায়গায়, যেটাকে আমরা বলি কোয়ারেন্টাইন বলি আর যাই বলি না কেন, নিয়ে দ্রুত তাদের কোভিড টেস্ট করে যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে তারা বাসায় চলে যাবে। যদি নেগেটিভ না পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। পাশাপাশি যাকে আমি নেগেটিভ পেয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম তার ব্যাপারে নজর রাখতে হবে। কারণটা হলো যে সে কখন এমনও তো হতে পারে তখন নেগেটিভ, তাই না? কিন্তু 2-4 দিন পরে তো পজিটিভ হতেই পারে। দেশে নভেম্বর ও ডিসেম্বরে করোনা সংক্রমণের হার বেড়েছে। হাসপাতালগুলোতে আছে আইসিইউ সংকট, রাজধানীর বাইরের হাসপাতালগুলোতেও অক্সিজেন সংকট। অথচ গত 9 মাসে অক্সিজেন সরবরাহের ব্যাপারে একটি পরিকল্পিত রোডম্যাপ কেন বাস্তবায়ন হলো না, এ নিয়ে অসন্তুষ্টি বিশেষজ্ঞদের। মনিটরিং এন্ড সুপারভিশন, এটা হলো কোনো সাফল্য গাথার মূল চাবিকাঠি। আমি যদি মনিটরিং বা সুপারভিশন দুর্বল করে ফেলি তাহলে আমরা ওই ব্যবস্থাপনায় আবারও পিছিয়ে পড়বো। আমাদের সবচেয়ে জরুরি হলো অক্সিজেন এবং প্রাথমিক ব্যবস্থাপনাটায় জোর দেওয়া। আমাদের সেটা করা উচিত, যাতে করে আমাদের আইসিইউতে না যেতে হয়, যাতে করে আমাদের একটা রোগী মারাত্মক অসুস্থ না হয়। করোনা ভাইরাস প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে মানবদেহে সহজে প্রবেশের পথ খুঁজছে। সারা বিশ্বে সব মানুষের ভ্যাকসিন পাওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিরোধের কোনো বিকল্প নেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাদিষ্টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। মরুদ্বীপ ৭১, কিশোরগঞ্জের পল্লী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস। সরকারি জায়গায় বাড়ি করেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। হাসিনা মোদি বৈঠক, আন্তদেশীয় সড়কে দীর্ঘমেয়াদী সুফল বাংলাদেশের। কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। আরও মারাত্মক হয়ে উঠছে করোনা ভাইরাস, শঙ্কা বিশেষজ্ঞদের।
আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। তাদের নেশা এবং পেশা প্রতারণা। টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। প্রথমে প্রতারিত হয়েছেন, এখন নিজেরাই একজন বড় প্রতারক। এদের মধ্যে রয়েছেন একজন সাবেক ইউপি চেয়ারম্যানও। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। লোভনীয় চাকরি, অল্প সময়ে বেশি লাভ, কার্ড খেলায় রাতারাতি লাখ লাখ টাকা জিতে যাওয়া, নিশ্চিত লাভ হবে এমন ব্যবসায় শেয়ার দেয়া সহ প্রতারণার নানা ফাঁদ পাতে চক্রটি। সাধারণ মানুষের কাছে পুরো বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়, ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেন না তিনি কত বড় প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। আরো 50 লাখ টাকা এডিশনাল মাসুদ সাহেবের হাতে দেওয়ার পরে পরের দিন ডিল হয়ে যাওয়ার কথা, এরপরে পরের দিন তাদের ফোন বন্ধ। বেতন হবে 5 থেকে 6 লাখ টাকা, ফুল টাইম গাড়ি। যেহেতু জয়েন্ট ভেঞ্চার, জাপান, আমেরিকান এসব জয়েন্ট ভেঞ্চার কোম্পানির কথা বলা হয় সচরাচর, আমাকে তাই বলেছে। শেয়ার হোল্ডার হিসেবে থাকেন এই কথা বলে প্রথমে আমার কাছ থেকে 8 লাখ টাকা নেয়, এরপরে এই 8 লাখ টাকা আটকাইয়া বিভিন্ন অজুহাতে এই পর্যন্ত ক্যাশ 64.5 লাখ নিছে। পুরো বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতে করা হয় নানা নাটক। কেউ হন বিদেশি নাগরিক বা বায়ার, কেউ আবার বড় কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কেউ ম্যানেজার। মাসে 5 থেকে 6 লাখ বা 2 লাখ টাকা বেতনের পাশাপাশি 24 ঘন্টা গাড়ি সুবিধা, এমন লোভনীয় চাকরি নিতে এসেই ফাঁদে পড়ে যান ভুক্তভোগীরা। বিষয়টিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে তাস খেলা হয়, যেখানে প্রথমে ভুক্তভোগীকে লাখ লাখ টাকা জিতিয়ে দেয়া হলেও পরে তাকেই হারতে হয়, খোয়াতে হয় নগদ টাকা। ইনি প্রতারকদের একজন। 11 বছর মাদারীপুরের কালকিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। 28 লাখ টাকা খুইয়ে নিজেই নামেন প্রতারণায়। এই লাইনের সেই লাইনের কথা বললেই তাকে নিয়ে আসে। একজন একটা কাজ করতে সর্বোচ্চ 4 জন লোক দরকার হয়, ওই 4 জনের বাইরে আর কেউ জানেও না, কেউ কারোটাকে বলেও না। 3 বছর আগে আমাকে এই প্রতারণা চক্রের এক লোকের মাধ্যমে আমি প্রায় 40 লক্ষ টাকা প্রতারিত হই। তা আমাকে দেখতে শুনতে ওরা ভালো মনে করে, এই জন্য বলে তুমি আমাদের সাথে আসো, তোমাদের টাকাটা রিকভার হবে আরো কিছু। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারক চক্রের সদস্যরা রাজধানীর 5 তারকা হোটেলে গিয়ে আমোদ ফুর্তি করেন। দীর্ঘদিন ধরেই তাদের নজরে রেখেছিল গোয়েন্দারা। মূলত যেসব এলাকায় সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে, সেই এলাকাগুলোতেই বাসা বা অফিস ভাড়া নিয়ে চলে এ ধরনের প্রতারণা। এমন প্রতারক চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এদেরকে বিভিন্ন বিজনেসম্যান অথবা বিদেশ ফেরত টাকা পয়সাওয়ালা এই সমস্ত লোকদেরকে এরা ভিকটিম করে, এবং প্রতারণাকে তারা কোনো শাস্তিযোগ্য অপরাধ না মনে করে এটাকে একটা শিল্পী মনে করে যে কিভাবে মানুষকে প্রতারিত করা যেতে পারে। প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বাসা থেকে গ্রাহকদের কাছ থেকে নেয়া নগদ 65 লাখ টাকাও উদ্ধার করে গোয়েন্দারা। একটা পর্যায়ে জয়েন্ট ভেঞ্চারের বিজনেসের কথা বলেন, তারপরে কিছু সময় পরে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আরও বেশি টাকা লাভবান করিয়ে দেওয়ার জন্য টাস খেলার একটা অভিনয় করিয়ে আলটিমেটলি 50 লক্ষ, 60 লক্ষ এবং আমরা একটা ঘটনায় দেখেছি প্রায় 2.5 কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে আরও সচেতন হওয়ার পরামর্শ গোয়েন্দাদের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় সকালে শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ইজি বাইক হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশা ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী, সদর হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার ও জিলহাস উদ্দিন মারা যান। আহত অপর যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শেরপুরে ট্রাক্টরের ধাক্কায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি এতিমখানার খাবার ঘরসহ সব আসবাবপত্র। ভোররাতে সদর উপজেলার জাদইয়া গ্রামে মাওলানা আহমেদ উল্লাহ সাহেব মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় আগুনের এ ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ফজরের নামাজের আগে তারা খাবার ঘরে আগুন জ্বলতে দেখে, আগুন নেভাতে চেষ্টা করে। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেয়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে চাল, তরকারি, ফ্রিজ ও আসবাবপত্র সহ খাবার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
মাদ্রাসার নিরাপত্তা দেওয়ালের উপর দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের। খাগড়াছড়িতে আলোচিত প্রতিবন্ধী পাহাড়ি তরুণী গণধর্ষণ ও ডাকাতি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোগপত্রে 9 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 2 জন এখনো পলাতক। গ্রেফতারকৃতরা সবাই 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। 24 সেপ্টেম্বর খাগড়াছড়ির বলপেইয়া আদাম গ্রামে ডাকাতির সময় এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে নির্যাতিতার মা বাদী হয়ে খাগড়াছড়ি থানায় ধর্ষণ ও ডাকাতির মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় 2 কেজি ওজনে 14টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। সকাল 8টা 45 দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BC 248 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক করা হয় যাত্রীকেও। তার নাম জামিল আহমেদ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায়। উদ্ধারকৃত স্বর্ণের 12টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। 2টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার তার হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 1.25 কোটি টাকা। সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আলামিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। গাছগাছালির ফাঁকে থরে থরে সাজানো মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। কিশোরগঞ্জের কটিয়াদীর নিভৃত পল্লী কুড়ের পাড়ে একক প্রচেষ্টায় এমন মরুদ্বীপ 71 স্বাধীনতা পার্ক গড়ে তুলেছেন আইনজীবী নুরুজ্জামান ইকবাল, যা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করছে মানুষকে। কিশোরগঞ্জের প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কটিয়াদী উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে লোহাজুড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কুনের পাড়। এ গ্রামেই মরুদ্বীপ 71 স্বাধীনতা পার্ক। প্রবেশ পথেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আছেন জাতীয় 4 নেতাও। বিশাল পুকুরের মাঝখানে বিজয় পথ, জাতীয় স্মৃতিসৌধের আদল, রণাঙ্গনের 11 সেক্টর। বাদ যায়নি অপরাজেয় বাংলা ও মুজিবনগর। আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। মূর্ত হয়ে আছে ভাষা আন্দোলনের ইতিহাস। আধুনিক প্রজন্মের কাছে ইতিহাসের বই না পড়ে এটা যদি একবার দেখে যায়, তাদের শিক্ষা অর্ধেক হয়ে যাবে। প্রত্যন্ত গ্রাম এলাকায় এত সুন্দর একটা পার্ক প্রতিষ্ঠিত হয়েছে দেখে খুব অবাক লাগলো। এই পার্কের যে ছবিগুলো আছে এবং এগুলো ইতিহাসের কথা বলে। 2008 সালে এ গ্রামে গিয়েছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন এবং মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক। তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণায় নুরুজ্জামান ইকবাল শুরু করেন এই স্বাধীনতা পার্কের কাজ। জীবনের কষ্টার্জিত উপার্জনের 20 একর জমির ওপর তিলে তিলে গড়ে তুলতে থাকেন। বাধা বিপত্তি এসেছে, হামলার শিকারও হয়েছেন কয়েকবার, তবু থেমে যাননি। অসমাপ্ত কাজ শেষে পার্কটি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, আমার এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টি তিনি যেন আমার প্রতি একটু দয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিষ্ঠানটি দায়িত্বভার তুলে দিতে চাই। মুজিব বর্ষে পার্কে স্থাপন করা হবে আরও অন্তত 20টি ভাস্কর্য। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, নেতাজি সুভাষ বসু ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতি বসবে। থাকবে রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণের চিত্র। বাঙালির 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হয়ে উঠবে মরুদ্বীপ 71 স্বাধীনতা পার্ক। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ায় এবছর ধানের বাম্পার ফলন হয়েছে, কৃষকরা ধানের দামও ভালো পাচ্ছেন। তারপরও সাধারণ ভোক্তাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে চাল কিনতে। মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই চালের দাম বেশি বলছেন খুচরা বিক্রেতারা। একই অভিযোগ চাল কল মালিকদেরও। তবে চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে মৌলভীবাজারের বোরো ধানের বীজতলা। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে বোরোর বীজতলায় অধিকাংশ চারা গজানোর পর থেকে সাদা ও লালচে হয়ে গেছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় পোকার আক্রমণে নষ্ট হচ্ছে নতুন চারা। অবস্থা এমন থাকলে আবারও নতুন করে চারা রোপণ করতে হবে। তাই হাওড় আঞ্চলিক কৃষকরা বোরো আবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এবছর মৌলভীবাজারে ৫৪,৩৩৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর জন্য বীজতলা তৈরি করা হয়েছে ২,৬৪০ হেক্টর জমিতে। আরও একবার নিচ্ছি বাইদেশ বিরতি। বিরতির পর যা থাকছে। নাইজেরিয়ায় ৩৫০ শিক্ষার্থীকে মুক্তি দিল বোকো হারাম। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে আজ মুখোমুখি খুলনা ও চট্টগ্রাম। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশে বাইরের খবর। নাইজেরিয়ার কাস্তিনা প্রদেশের একটি স্কুল থেকে অপহৃত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫০ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম জঙ্গিরা। উদ্বিগ্ন পরিবারগুলো তাদের মুক্তির খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের মুক্তির খবর জানান স্থানীয় এক সরকারি কর্মকর্তা। পরে টেলিভিশন চ্যানেল এনটিএ এর সঙ্গে সাক্ষাৎকারে কাস্তিনার গভর্নর আমিনু বেলো মাসারি জানান, অপহরণকারীরা ৩৪৪ জন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে। পার্শ্ববর্তী জামফার প্রদেশের রাগু জঙ্গলের ভেতর এদেরকে আটকে রাখা হয়েছিল। অপহৃত শিক্ষার্থীদের বেশিরভাগই মুক্তি পেয়েছে বলে দাবি করেন তিনি। তবে ঠিক কতজন শিক্ষার্থী অপহৃত হয়েছিল সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলছে না কর্তৃপক্ষ। গত শুক্রবার কাস্তিনার একটি স্কুল থেকে কয়েকশো শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। করোনা মহামারীর আন্তর্জাতিক চিত্র। ৫৬টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত দিয়েছে থাইল্যান্ড। তবে নিষেধাজ্ঞা শিথিল করলেও ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। ভিসা নিয়ে থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তবে ভ্রমণের ৭২ ঘন্টা আগে করোনা নেই এ ধরনের সার্টিফিকেট দাখিল করতে হবে তাদের। এছাড়া কোয়ারেন্টিনের জন্য বরাদ্দকৃত হোটেলের রিজার্ভেশনও দেখাতে হবে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের কোভিড-19 টাস্ক ফোর্সের এক বিশেষজ্ঞ। তিনি বলেন, যেহেতু ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাই ৩০ দিনের ভিসার মেয়াদ বাড়িয়ে ৪৫ দিন করা হবে। এছাড়া পৌঁছানোর পর ৩টি কোভিড টেস্টের মুখোমুখি হতে হবে ভ্রমণকারীদের। ফাইজারের পর এবার মডার্নার করোনা টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে বৃহস্পতিবার মডার্নার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের সুপারিশ করেন এফডিএ এর বিশেষজ্ঞ প্যানেল। সপ্তাহখানেক আগে ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন পায় এফডিএ এর একই প্যানেল। করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এ পর্যন্ত মৃত্যু ৩,১৭,০০০-এর বেশি ও আক্রান্ত ১,৭৬,০০,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন ৩,০০০ বা তার বেশি মানুষ মারা যাচ্ছেন। খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথম আসরে ট্রফি জেতার এই লড়াই মিরপুরে শুরু হবে বিকেল 4:30টায়। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রামকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে আসে খুলনা। মাশরাফি, মাহমুদুল্লাহ ও সাকিবের অভিজ্ঞতায় পরিপূর্ণ দলটি উত্থান পতনের মধ্য দিয়ে টুর্নামেন্টের এ পর্যন্ত এসেছে। তবে ফাইনালে রূপসা পাড়ের দলটি সাকিবকে পাচ্ছে না। পারিবারিক কারণে এখন যুক্তরাষ্ট্রে আছেন তিনি। অধিনায়ক মাহমুদুল্লাহর অজানা নেই চট্টগ্রাম দল সম্পর্কে।
কারণ রাউন্ড রবিন লিগে দুবারই বন্দরনগরীর দলটির কাছে হেরেছিল খুলনা। ফাইনালের আগে তাই প্রতিপক্ষকে নিয়ে নয়, নিজেদের নিয়েই ভাবছেন খুলনা অধিনায়ক। ওদের প্রতি ফোকাস বেশি না করে আমরা আমাদের স্ট্রেংথ এবং আমাদের কনফিডেন্স ওপর যদি আমরা বিশ্বাসটা বেশি রাখি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো এবং টিমের জন্য ভালো। যেহেতু আমাদের টিমের এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশ অনেক আছে, তো আমি আশা করি যেন আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারবো। যদি আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের ফলে থাকবে ইনশাল্লাহ। অন্যদিকে আসরে এখন পর্যন্ত 10 ম্যাচে মাত্র 2টিতে হেরেছে চট্টগ্রাম। মোহাম্মদ মিঠুনের দলের সবচেয়ে বড় শক্তি তারুণ্য আর দলগত পারফরমেন্স। আর এজন্য যিনি মাঠের সমরকৌশল সাজিয়ে দেন তিনি কোচ সালাউদ্দিন। অভিজ্ঞতার ভারে খুলনাকে এগিয়ে রাখলেন ঠিকই, তবে নিজ দলের প্রতিও আস্থা রয়েছে এই কোচের। খুলনা অনেক এগিয়ে আছে, কারণ তাদের অনেকগুলো বড় বড় মাথা মাঠের ভিতরে আছে। আমাদের ছেলেদের হয়তো ওই এক্সপিরিয়েন্সটা নাই, খুব বেশি ফাইনাল ম্যাচ খেলারও কিন্তু অভিজ্ঞতা নাই। বাট যেহেতু দর্শক নাই, এটা একটা বড় ধরনের আমি মনে করি যে অ্যাডভান্টেজ। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল, কারণ তখন ওই প্রেশারটা কিন্তু ছেলেদের নেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। পুরো টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, সেদিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে এই ম্যাচটাও আমরা যদি সেইভাবে খেলতে পারি তাহলে আমাদের একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। চট্টগ্রামের লিটন, সৌম্য, মুস্তাফিজরা পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন। আর সময়ের সাথে সাথে খুলনার অভিজ্ঞ মাশরাফি ও মাহমুদুল্লাহ ছন্দে ফিরেছেন। তাই লড়াইটা শুধু ট্রফি জয়ের নয়, অভিজ্ঞতা আর তারুণ্যেরও বটে। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকারি জায়গায় বাড়ি করেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। হাসিনা মোদি বৈঠক, আন্তদেশীয় সড়কে দীর্ঘমেয়াদী সুফল বাংলাদেশের। কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। আরও মারাত্মক হয়ে উঠছে করোনা ভাইরাস, শঙ্কা বিশেষজ্ঞদের। মরুদ্বীপ ৭১, কিশোরগঞ্জের পল্লী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস। নাইজেরিয়ায় 350 শিক্ষার্থীকে মুক্তি দিল বোকো হারাম। এবং বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে আজ মুখোমুখি খুলনা ও চট্টগ্রাম। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।